কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। গত 16ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন 22শে জানুয়ারি অযোধ্যায় যখন রামলালা প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেই দিনই পাল্টা কোনো কর্মসূচি নয়, সম্প্রীতির জন্য সংহতির জন্য সংহতি মিছিলের আহ্বান করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ওই দিন সকালবেলা কালীঘাট মন্দিরে পুজো দেবেন এবং তারপর সেখান থেকে হাজরা থেকে পার্ক সার্কাস ময়দানে এসে জনসভা করবেন। রাস্তায় যে সমস্ত মন্দির, মসজিদ, গির্জার মতো ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠান পড়বে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী এবং তারপর পার্ক সার্কাস ময়দানে জনসভা। এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর বক্তব্য ছিল সেদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। আজকে ছিল সেই মামলা শুনানি। কলকাতা হাইকোর্ট খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এই মিছিল করায় কোনো সমস্যা নেই এবং এই মিছিলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও প্রয়োজন আছে বলে কোর্ট মনে করে না। তবে কয়েকটি বিষয় মাথায় রাখতে বলা হয়েছে। 11টা থেকে 5টার মধ্যে মিছিল করতে হবে এবং তাছাড়া কোনো প্রকার উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। খুব স্বাভাবিকভাবেই এই কোর্টের এই রায়কে জয় বলে দেখছে তৃণমূল কংগ্রেস। তারা ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করেছে। একদিকে যখন রাজ্যের সংহতি মিছিলকে কেন্দ্র করে যুযুধান রাজ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, ঠিক আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আমরা জানতে পেরেছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। 22শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছে। আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব, জানবো যে এই সিদ্ধান্তগুলিকে ঠিক কিভাবে দেখছে বিভিন্ন রাজনৈতিক দল। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী, রাজ্য বিজেপির মুখপাত্র দেবাশিস চৌধুরী, রয়েছেন ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, অধ্যাপক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন অশোক সরকার, কংগ্রেসের মুখপাত্র অশোক সরকার, এবং রয়েছেন গৌরব মজুমদার, সিপিএমের মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় যাব, কিন্তু সবার আগে দেখে নেব আজ মহামান্য আদালত এই সংহতি মিছিলকে কেন্দ্র করে বিরোধী দলনেতার যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে ঠিক কি জানিয়েছে। আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না। আমি সাধু সন্তদের মানি, আমি সাধু সন্তদের কথা শুনছি। আমি এখনও মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমি সর্বধর্ম সমন্বয় করছি এই কারণে, তার পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান। এটা আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে চাপানুতোর এ রাজ্যেও 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল পিছনোর দাবি তুলে আদালতে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে 22শে জানুয়ারি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেন তিনি। শুভেন্দুর ওই দুই আবেদনই খারিজ করে দিয়েছে আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতি মিছিলের অনুমতি দেন, সঙ্গে কিছু শর্তও বেঁধে দিয়েছে আদালত। কি শর্ত? এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, যদি কোথাও কোনো অশান্তির সৃষ্টি হয় তার জন্য রাজনৈতিক দলগুলি দায়ী থাকবে। 22শে জানুয়ারি রাজ্য যে মিছিলের কথা ঘোষণা করেছে তা স্বাভাবিক জনজীবনে যাতে সমস্যার সৃষ্টি না করে তা দেখতে হবে, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এদিন আরো বলা হয়, একই দিনে রাম মন্দির উদ্বোধনের বিষয় রয়েছে, এর জন্য রাজ্যকে নজর রাখতে হবে যাতে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য না করা হয়, শান্তি বজায় থাকে। পুলিশ যেন বিনা অনুমতিতে কোনো মিছিলের অনুমতি না দেয়। মিছিলের রাস্তা যেন পুলিশ সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেয়। জেলা স্তরে মিছিলের অনুমোদন দেবে জেলা শাসক, তবে মিছিলের রুটের উল্লেখ করতে হবে। প্রধান বিচারপতির আরো মন্তব্য, এই ধরনের মিছিল তো এ রাজ্যে খুবই স্বাভাবিক ব্যাপার। এ প্রসঙ্গে এজি বলেন, কলকাতায় 35টি আবেদন জমা পড়েছে শুধু কলকাতায় সম্প্রীতির মিছিল করার জন্য। বন্দ্যোপাধ্যায় 23শে জানুয়ারি 26শে জানুয়ারির ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন 22শে জানুয়ারি।
যারা সংহতি চায় না, সম্প্রীতি চায় না, ঐক্য চায় না, সেই বিভেদকামী বিজেপি আর এই তার বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা কোর্টে গেছিলেন আটকাতে। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। অর্থাৎ বাংলার মাটি, বাংলার মা মাটি মানুষ তারা ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন হাঁটবেন। হাইকোর্ট বলে দিল, তাকে সেন্সর করে দিল, কোনো ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, অ্যাপ্রোপ্রিয়েট পুলিশ প্রোটেকশন থাকবে, কোনো ঝামেলা যেন না হয়। আরেকটা কথা হাইকোর্ট পরিষ্কার বলেছে যে রাজ্য সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে অনুমতি নিয়ে প্রোগ্রামটা করতে হবে। সেই নিয়মটা কি বলে? 15 দিন আগে পারমিশন করাতে হবে। আমি জানি না বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো হচ্ছে 15 দিন আগে পারমিশন আছে কি নেই, বা থাকবে কি থাকবে না, বা পুলিশ এদের ক্ষেত্রে যদি পারমিশন দেয় অন্যদের ক্ষেত্রে কি করবে। আদালতের অনুমতি পেতেই সংহতি মিছিলের প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূল শিবির। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি একদম প্রথমে যাব রাজ্য বিজেপির মুখপাত্র দেবাশিস চৌধুরীর কাছে। কোর্টের এই রায় সম্পর্কে কি বলবেন? দেখুন, আমরা এই রাজ্যের নিবাসীরা আমরা জানি ওনার রামের প্রতি ওনার কীরকম বিদ্বেষ আছে। রামকে বহিরাগত বলেন, জয় শ্রীরাম স্লোগানকে উনি ভর্ৎসনা করেছেন, এবং উনি নিজে মাননীয় মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে, কনভয় থেকে নেমে জয় শ্রীরাম স্লোগান কারা দিচ্ছে পুলিশকে নির্দেশ দিয়েছেন, নাকা বসাও, বসিয়ে ঘরে ঘরে তল্লাশি করো, কারা এখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, যারা দিচ্ছে তাদের জেলে পড়ো। আমরা দেখেছি হাড়োয়াতে, তেহট্টতে, উলুবেড়িয়া, বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়েছে, শমশেরগঞ্জে উলুধ্বনি, শঙ্খধ্বনি তাদের নিষেধ হয়েছে, প্রভৃতি বিভিন্ন জায়গায়। আমরা কালিয়াচকে দেখেছি, খাগড়াগড়ে দেখেছি। রাজ্যে 10,000 খারাজি মাদ্রাসা আছে যার কোনো হিসেব নেই, আমরা জানি না কি পড়ানো হচ্ছে ওখানে। বিভিন্ন রিপোর্ট, সরকারি বেসরকারি, দেশের আন্তর্জাতিক, বাংলাদেশ থেকে রিপোর্ট আসছে যে বাংলাদেশের জামাতি জিহাদিরা সব পশ্চিমবাংলায় সব আখড়া করেছে, কলকাতা থেকে জিহাদিদের পাওয়া যাচ্ছে। তো আমরা জানি এই রাজ্যের সংহতি সম্প্রীতির মানেটা কি। সংহতি সম্প্রীতির মানে হচ্ছে দুধেল গাইয়ের লাথি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেন দুধেল গায়ের লাথি। এই আমাদের এই একটা অ্যাপ্রিহেনশন ছিল, সেই অ্যাপ্রিহেনশনে কোর্টে যাওয়া হয়েছে, আর কোর্ট সেটাকে সংজ্ঞান নিয়েছে। কোর্ট বলেছে কোনো রকমের আপনারা উস্কানিমূলক কিছু করবেন না, সংগতি নামটা দিয়ে আপনারা অসঙ্গতি করবেন না, আপনারা অশান্তি করবেন না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেওয়া হয়নি যেটা দাবি ছিল, এবং পাশাপাশি সংহতি মিছিলটাকেও করতে দিয়েছে। এবার কোর্টের ভার্সনটাকে আপনি ইন্টারপ্রেট করতেই পারেন। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। আমি আপনাকে একটা বলতে দিয়েছি, আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। একটা কথা বলে শেষ করি, তাহলে ওনার মাঝে ডিস্টার্ব করতে হবে না আমাকে। অনেক সময় আছে আমাদের কাছে, 1 ঘন্টা চলবে প্রোগ্রাম। আমি একটা কথা বলে শেষ করতে চাই। দেখুন, এই যে সংহতি মিছিল ইত্যাদি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি নিশ্চয়ই ধরবেন। আজকে লম্বা চলবে প্রোগ্রামটা। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন এটা ওনার তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি। উনি কিন্তু দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের। তার মানে তৃণমূল কংগ্রেস 22 তারিখে রাজনীতি করবে, রামের নামে রাজনীতি করবে, হিন্দু বিরোধী রাজনীতি করবে, যেটা তৃণমূল কংগ্রেস করে এসছে। সেটাই অ্যাপ্রিহেনশন আছে আমাদের, যে এটা একটা হিন্দু বিরোধী সরকার। অভিযোগ করেছেন, শুনি তৃণমূলের উত্তরটা শুনি। প্রদীপ্ত মুখোপাধ্যায়, কিছু অভিযোগ বিজেপির উচ্চস্তরীয় নেতারা করেন, সেটা দেবাশিস দাদের এখানে ফলো করতে হয়। 20 সাল থেকে 20 সালের আগে অবধি যাদেরকে চোর বলেছেন তাদেরকে বিরোধী দলনেতা হিসেবে মানতে হয়। ফলে গ্যাজাখুরি বিজেপি নেতা যারা মহিলাদের সম্মান করতে পারে না, যারা নোংরা ভাষায়, অশ্রাব্য ভাষায় আক্রমণ করে, তাদের কি বলবো? প্রথমে তারিখ দিল, ঠান্ডার সময় তার মাথা গরম হয়ে যায় বেশি করে, সেটা আমি দেখতে পেলাম। আর একবার ঠান্ডার সময় মাথা গরম হয়ে যাচ্ছে। ফলে সে গ্যাজাখুরি গল্প করছে, গ্যাজা ফ্যাজা নিয়ে ব্যবসা করে, আমরা দেখেছি অনেক কিছু। সে বিভিন্নভাবে তাদের বিভিন্ন সাকরেদদের ধরা পড়েছে। ফলে এরা তাদের ব্যাপার। দেখুন, ঠিকই বলছেন তো, শুরু হয়ে গেল। মিথ্যে কেস তো এনারাই দেয়। এরকম কথা বলতে দেওয়া যাবে না। দাড়িভিটে বাংলার শিক্ষক চেয়েছিল, সেটা আপনাদের নিশ্চয়ই, সেটা আপনারা মনে করেন না, তৃণমূল কংগ্রেস শেষ করো। আমরা আসলে রাজনীতি করতে গিয়ে কেন অসহিষ্ণু হচ্ছি, যে বিভিন্ন সময় চ্যানেলের বিরুদ্ধে আমরা বলি না, এই একটা কারণে। কারণ বিজেপি যেখানে, অশান্তি সেখানে।
বিজেপি যেখানে হিংসা সেখানে, কারণ বিজেপি কখনো নিজের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনতে পায় না। আমাদের বিরুদ্ধে কত কথা এতক্ষণ ধরে বিজেপি বললো, একটা শব্দ উচ্চারণ করেছি। আমরা সহিষ্ণুতা জানি, আমরা বুঝি গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয়, টাইম মতন আমরা করতে পারি উত্তেজনা, কিন্তু সেটা আমাদের কাজ নয়। আমাদের জায়গা কি জানেন তো? করতে পারি, ঠিকই বলেছেন। ওই 22 তারিখ উত্তেজনা করবেন না, এবার 22 তারিখ উত্তেজনা করবে, ঠিকই বলেছেন। টাইম মতো উত্তেজনা করবে না, 22 তারিখ উত্তেজনা করবে। বন্ধুরা শুধু বুঝতেই দাঁড়িয়ে পারছেন, দাঁড়িয়ে থেকে বাংলা বুঝতেই পারছেন যে ভয়ানক দাঁড়িয়ে থেকে বাংলা গ্যালাগুড়ি গল্পের ফল দুজনকে মারা হয়েছে। গাঁজার ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির অবস্থান শুনিয়েছি আপনাদের। আজকের যে রায় কলকাতা হাইকোর্টের সংহতি মিছিল সংক্রান্ত, সেই বিষয়ে বাকি দুটি রাজনৈতিক দলের অবস্থান জানবো। প্রথমে আসবো প্রদেশ কংগ্রেস মুখপাত্র অশোক সরকারের কাছে। অশোক দা, আমি ভাবতেই পারছি না বিরোধী দলনেতা হাইকোর্টে চেয়েছেন যে ওই দিনকে মিছিলটা পিছিয়ে দেওয়া আমি হোক। তো ভাবতেই পারছি না কোর্টে কি করে রায় দিল এটা। ওনার কথা শোনা উচিত ছিল, ওনার মান্যতা দেওয়া উচিত ছিল কোর্টের। এর আমার খুব আশ্চর্য লাগছে। কিছু মনে করবেন না যদি কারোর গায়ে বা হাতে লেগে থাকে, কিন্তু এটা আমি সত্যি একদম আশ্চর্য হয়ে গেছি। মানে শুভেন্দুবাবু বা জোকার অধিকারী তারা কি এই যে কোর্টে অ্যাপ্লিকেশন করবে, করার পর সেটা মানে রিজেক্ট হয়ে যাবে, লজ্জার ব্যাপার। খুব লজ্জা লাগছে আমার। আপনি আসবো সিপিএম এর গৌরব মজুমদারের কাছে। গৌরব, কি মনে করছেন এই রায়কে? প্রথম কথা হচ্ছে, রায়ের ব্যাপারে বলার আগে আমার দুটো কথা বলার। সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এত রাম মন্দির বা উনি বলেছেন যে কি আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না, আমি কোনো দিকেই নেই, এ কথা উনি বলেছেন প্রেস কনফারেন্স করে। 2004 সালে এনডিএ সরকারের যে ইশতেহার হয়, সেই ইশতেহারে বলা ছিল রাম মন্দির আমরা করব, এবং সেই সরকারের পার্টনার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই ইশতেহারের সঙ্গে সহমত পোষণ করেছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে তো সেদিনের উনি সহমত পোষণ করে এসেছিলেন, আজকে উনি এই অবস্থান নিচ্ছেন কেন, ওনাকে বলতে হবে তো। উনি কালী মন্দির থেকে সংহতি শুরু করবেন, উনি তো সংসেজে ঘুরছেন। পশ্চিমবাংলায় ওনার পুলিশ, উনি জানতেন হাওড়ায় দাঙ্গা হবে, উনি বলেননি হাওড়ায় দাঙ্গা হয়েছে, হুগলিতে দাঙ্গা হয়েছে, আরও অনেকগুলো জায়গায় দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। তা উনি এত বড় বড় লেকচার মারবেন আজকে এখানে বসে, আর উনি সম্প্রীতির কথা বলবেন? পশ্চিমবাংলায় আরএসএস এর শাখা বেড়েছে এই সরকারের আমলে। ওনার সবথেকে বড় অপরাধ, উনি বিজেপিকে এখানে ধরে নিয়ে এসছেন। ওনার সবথেকে অপরাধ, এখানে আরএসএস এর শাখা বেড়েছে। উনি বলছেন না কেন? অপরাধ নয়, অপরাধ বলবেন। আরে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছি, আপনার গায়ে লাগছে কেন? শাখা করা অপরাধ হবে কেন? ভারতীয় জনতা পার্টির অপরাধ হবে কেন? আরে আমি আপনারা 34 বছর 40 হাজার মানুষ খুন করেছেন, মহিন ছাপিতে আপনারা উদ্বাস্তুদের খুন করেছেন, আপনারা ছেলের রক্ত মাখিয়ে মাকে খাইয়েছেন, আপনারা ছেলের রাজনীতি করেছেন, আপনারা ভারতীয় জনতা পার্টি আরএসএস এর কথা বলবেন না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কথা বলেন, আপনি বিজেপি আরএসএস এর বিষয়ে কথা বলবেন না। আপনারা খুন করেছেন, আপনারা খুনি, আপনারা আমি গৌরবের কাছে আসছি, আমি গৌরবের কাছে আসছি। প্রত্যেকের বক্তব্য শুনবো। আমি দেবাশিস চৌধুরীকে অনুরোধ করব, যখন আপনার বক্তব্য দেবাশিস চৌধুরী, দেবাশিস দা কার সেবকদের গুলি করেছেন, এক মিনিট দেবাশিস দা, আপনি কি শুনবেন? খুন করেছেন আপনারা। একটা বিষয় খুব স্পষ্ট, একটা বিষয় ভারতীয় জনতা পার্টির কাছে কোনো উত্তর নেই বলে ভারতীয় জনতা পার্টি চেঁচিয়ে আলোচনা করতে চাইছে। আমি আরেকবার বললাম, দেবাশিস চৌধুরীকে ভারতীয় জনতা পার্টি আরএসএস এর বিরুদ্ধে একটা কথা বলবেন না। আরএসএস বিজেপি করা অপরাধ নয়। তৃণমূল কংগ্রেসের কাছে আসছি, আমি দেবাশিস চৌধুরীকে আরেকবার বলছি। না অঙ্কুর দা, আমাকে শেষ করতে দিতে হবে তো। একটা আমি এক মিনিট অপরাধ নয়। আমি দেবাশিস দা আপনাকে আপনাকে একটা কথা বলছি, আপনি কি এই আলোচনাটা চলতে দেবেন বলে মনে করেন না দেবেন না? না উনি কেন বললেন যে আরএসএস বিজেপি করা অপরাধ? একটা আগে শুনুন তারপরে বলবেন। এই আলোচনাটা আপনাদের পার্লামেন্ট নয় যে যখন তখন মাইক অফ করে দেবেন। আপনি লোকের কথার সময় চেঁচিয়ে কথাটা বলে বাকিদের কথা বন্ধ করবেন, এটা কিন্তু সেই জায়গা নয়। দিস ইজ নট অ্যাট অল স্ট্রিট কর্নার। না
এই আলোচনাটা আমার ইচ্ছা মতো চলবে। আপনার যদি অসুবিধা থাকে আপনি জানাবেন, আপনাকে যদি বক্তব্য রাখার সময় না দিই তাহলে আপনি জানাবেন, অন্যের বক্তব্য রাখার সময় আপনি তাকে বাধা দেবেন না। গৌরব, শেষ করো, কনক্লুড করো। আমার শেষ কথা, 1992 সালের যে বাবরি মসজিদ ভাঙার যে দাঙ্গা, বাবরি ঢাঁচা আবার মসজিদ নয়। আরে কি আমি হাত ডিস্টার্ব তুলেছি। করছেন? আমাকে বলতে হবে। আপনি যখন বলবেন আপনাকে বলার সুযোগ দেবো, আপনি সেই সময় বলবেন, অন্যের সময় বলবেন না। আমি আপনাকে দ্বিতীয়বার বলছি, আদারওয়াইজ আমাকে কিন্তু অন্যের বলার সময় আপনার মাইকটাকে অফ করতে বলতে বাধ্য হবে আমি। গৌরব, কনক্লুড। 92 সালের বাবরি মসজিদ দাঙ্গা, বাবরি মসজিদ ভাঙার পর যে দাঙ্গা, কর সেবকরা বলেছিল যে এই লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে বলেছিল যে আমরা রাম নাম করতে যাব ওখানে। তারপর রাম নামের নামে কি অবস্থা হয়েছিল? বাবরি মসজিদ ভেঙে মাঠ করে দেওয়া হয়েছিল। ভারতবর্ষে, সারা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা হয়েছিল, 300টার উপরে দাঙ্গা হয়েছিল বিভিন্ন জায়গায় স্বাধীনতার পর। কিন্তু পশ্চিম বাংলায় এই দাঙ্গার আঁচ পড়তে দেয়নি। আমরা জানি স্যার, আমরা সেই কথা বলা আছে আমার এখানে বলার আছে যে রাষ্ট্র যদি না চায় তাহলে দাঙ্গা হয় না, রাষ্ট্র যদি না চায় তাহলে দাঙ্গা হয় না। এই আলোচনা আজকে আমরা সংহতি মিছিলের আলোচনা থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি আলোচনার সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম, একগুচ্ছ অভিযোগ করা হয়েছে সিপিএম এর পক্ষ থেকে। প্রথমে উত্তর শুনতে চাইবো তৃণমূল কংগ্রেস মুখপাত্রের কাছ থেকে। উত্তরের অপেক্ষা রাখে না যে সিপিএম এর যে মতাদর্শগত বিচ্যুতি, সেই বিচ্যুতির প্রধান উদাহরণ সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি উত্তর দিয়ে গিয়েছেন। আজকে বিভিন্ন রেল স্টেশনে মোদিজির ছবি আছে এবং তাতে বলছে যে সেলফি নিন। তার কারণ একটাই, যে বিভিন্ন গ্রামে আলো পৌঁছে গিয়েছে, তার মূল উদ্যোক্তা হচ্ছেন মোদিজি, এটা বলে প্রচার হচ্ছে। কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় যদি না থাকতো, সেদিনকে হয়তো এই আলো পৌঁছানোর কাজটা হতো না। 1, 2, 3 চুক্তি, সেদিনকে সোমনাথ চট্টোপাধ্যায় আলোচনার জন্য না থাকতেন ওইখানে সংসদে স্পিকার হিসেবে, তাহলে 1, 2, 3 চুক্তিটা হয়তো সম্পন্ন হতো না। তখন বামপন্থীদের হাত যারা ছেড়ে দিয়েছিল, ডিভোর্স করে দিয়েছিল, বলেছিল দেশের সুরক্ষা নষ্ট করে দিচ্ছে, সেই কংগ্রেসকে নাস্তানবুদ করেছিল বামপন্থীরা, বিশেষ করে সিপিএম সোমনাথ চট্টোপাধ্যায়কে অপমান করে। যিনি আমৃত্যু সদস্যপদ পাননি, তার পরিবার কি বলেছেন সেটা থেকে সম্পূর্ণ পরিষ্কার। তো কাদের কথা বলবো যারা এত বড় মতাদর্শ বিচ্যুত, যে সুভাষ চক্রবর্তীকে শোকজ করে আব্দুল রেজ্জাককে ছেড়ে দেয়? কার কথা বলবো যারা আজকে কংগ্রেসকে বলে গলি গলি মে শোর হে, রাহুল গান্ধী চোর হে, কালকে রাহুল গান্ধীর সঙ্গে ঘুরে বেড়ায়? কাদের কথা বলবো যে এখানে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, ব্লা ব্লা ব্লা, ওখানে সীতারাম ইয়েচুরি এবং ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আসন ফাঁকা রাখছে? ফলে আমি সেসব কথা বলতে চাই না। সবাই দেখেছে এরা কারণ বিচ্যুতি সব দেখাবে। এই যে এই রকম বহু ছবি আপনি পাবেন, এটা কিন্তু রাম মন্দির ধ্বংসের পরে, বাবরি মসজিদ ধ্বংসের পরে হয়েছিল। কারণ খুঁজবে, এর কারণ কি? অর্থাৎ বৃহত্তর শক্তিকে হারাতে ক্ষুদ্র শক্তিগুলোর ঐক্যবদ্ধকরণ দরকার। পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে বিজেপির বারবারন্ত হয়েছে। টেলিকম মন্ত্রী কার সময় হয়েছিল? দমদম থেকে ভুলে গেছে এরা? তখন কটা সিট ছিল? সেই সিটটা পশ্চিমবঙ্গ থেকে কে দিয়েছিল, কিভাবে দিয়েছিল, সব ভুলে যাচ্ছে। তখন তো তৃণমূলও ছিল না, তখন তো একমাত্র ছিল হচ্ছে তোমাদের ওই সিপিএম ছাড়া আর কেউ তাদের ভূমিকা ছিল না। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যারা মতাদর্শগত বিচ্যুত হয়েছে, যারা বিভিন্ন সময় দেখা যাচ্ছে অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে আব্বাস ভাইকে মঞ্চে দিয়ে দিচ্ছে যাতে ব্রিগেডের আরো বেশি উন্মুক্ত হয়, আরো বেশি চর্চা হয়, কংগ্রেসকে বারবার যারা পিছন থেকে ছুরি মেরেছে, তারা আমাদের সনাতন শেখাবে, তারা আমাদের শেখাবে সংহতি। আমরা পরিষ্কার বিশ্বাস করি, জীবে যে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ফলে আমরা সর্বধর্ম সমন্বয়ের জন্য যাচ্ছি। সেটা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড যদি কেউ বলে থাকে, তার উত্তর সে নিজের মধ্যেই দিয়ে দিয়েছে। 2004-এর এনডিএর যে ম্যানিফেস্টো কথা বললো, একটু গন্ডগোল হয়ে গেছে। সেই ম্যানিফেস্টোর একটু আগে গন্ডগোলটা, একটু সাইনের ডেটটা, একটু ঘটনাক্রমটা একটু বুঝে নিক। আর আমরা কখনো কোনোভাবে এর প্রতিবাদ, এর প্রতিরোধ করছি না। আমরা বলছি পুরী শঙ্করাচার্য কি বলেছে, আমরা বলছি নির্মোহী আখাড়া কি বলেছে, আমরা বলছি হিন্দু মহাসভা যারা একটা রাজনৈতিক দল চালায় তারা কি বলেছে। তাদেরকে বিজেপি কিভাবে নষ্ট করছে, আমরা বিজেপি সেই রাজনৈতিকরণ থেকে আমরা অন্যায়ভাবে পরিণত করছি। বিজেপি সেই জয় শ্রীরামকে আমরা অন্যায় বলে রাখছি, যেখানে পুড়িয়ে মারা হচ্ছে, গায়ে গরম জল ফেলে দেওয়া হচ্ছে। কংগ্রেসের কাছে, কংগ্রেসকে কি পেছন থেকে ছুরি মারছে বামেরা? কংগ্রেস মনে করে তাই? এখনো সেরকম কোনো পরিস্থিতি আমি অন্তত দেখিনি বা শুনিনি আর কি। রাজনীতি তো একটা মানে কি বলবো, প্যাসেঞ্জার ট্রেনের মতো, প্রত্যেক দিন কিছুটা করে এগোনো থাকবেই। আমি একটা বিষয় জানতে চাইবো সেক্ষেত্রে, যে এই যে ধরুন সংহতি মিছিল সংক্রান্ত আদালতের রায় সম্পর্কে আপনার কটাক্ষ আমরা আগেই দর্শকরা শুনেছেন। আমি বলছি সংহতি মিছিলকে কিভাবে দেখছেন আপনারা?
সঙ্গত এর মিছিল করছে, এর বাড়াবাড়ি হাইপ হয়ে যাচ্ছে, তো মিডিয়ার হাইপ। মমতা ব্যানার্জি মিছিল করছে, সেখানে 10,000 কেন 20,000 লোক হতে পারে, তার সঙ্গে হাঁটতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, এর অস্বাভাবিক কিছু নয়। মিছিল করছে বলে কোর্টে যাওয়া, মিছিল করছে বলে ওটাকে নিয়ে হাইপ করা, এগুলো তো ছেলে বাল্যকিল্লার মতো হয়ে যাচ্ছে। আজকে কোর্ট মানে গণতন্ত্রের একটা প্রধান স্তম্ভ হলো কোর্ট, বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থাটাকে তো মোটামুটি চরম নিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। এরপর আমি এরপর তো কোর্টে যাবে যে জনগণকে 9টা থেকে 9টা 12 অবধি বাথরুমে থাকতে হবে, 9টা 12 থেকে 9টা 18 অবধি দাঁত মাজতে হবে। এবার কোর্টেই রায় দেবে যে জায়গায় নিয়ে এসছে কোর্টকে। এগুলো কোনো এ নয়। আমি তো আন্দোলন, রাজনৈতিক দলের কাজ হলো আন্দোলন করা, অধিকার আদায় করা। কোথায় কোথায় কোর্টে চলে যাচ্ছে। এই প্রশ্নটা কিন্তু বারংবারই উঠছে। আমি বিজেপির কাছে জানতে চাইবো, রাজনৈতিক মোকাবিলার পথ কি নেই? এত আদালত নির্ভরতা কেন? হ্যাঁ, আমি তো যেই কথাতে শেষ করি সেটা আবার পুনরায় বলি। দেখুন, এখানে রাজনীতির কর্মসূচি নিয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন উনি তাহলে আপনারা রাজনৈতিকভাবে কাউন্টার করছেন না কেন? দেখুন এক মিনিট দেখুন, রাম জন্মভূমি, অযোধ্যার মন্দির, সেটা রাজনীতির কর্মসূচি এক সময় ছিল ভারতীয় জনতা পার্টির, আমরা আমাদের কথাটা পূর্ণ করেছি। কিন্তু এটা একটা জাতির পুনরুত্থান। গোটা সাউথ ইস্ট এশিয়া, ইন্দোনেশিয়া, বালি থেকে শুরু করে কম্বোডিয়া, থাইল্যান্ড, সমস্ত জায়গায় রামের চর্চা। বিদেশ থেকে, নেপাল থেকে, সে হোক না, আমার সেটা নিয়ে বক্তব্য নয়। আমার প্রশ্ন, রাজ্য বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না। শুনবেন তো কথাটা কি বলছি আমি। আজকে যেটা অযোধ্যা 22 তারিখে হতে চলেছে, এটা একটা জাতির, একটা দেশের স্বাভিমান, একটা কালচারাল ইভেন্ট, একটা মানে জাতীয় একটা ইভেন্ট হচ্ছে, একটা ন্যাশনাল স্পিরিটের ব্যাপার আছে এখানে। সেখানে যদি কেউ ক্ষুদ্র কর্মসূচি নেয়, রাজনীতির কর্মসূচি নেয়, যেমন তৃণমূল কংগ্রেস নেবে 22 তারিখ, সে তার নিতেই পারে। একটা যেখানে পুরো বিশ্ব এক জায়গায় হচ্ছে, ইসকন থেকে শুরু করে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট এত অসুবিধা কেন? যদি কেউ নেয় তাহলে আপনাদের অসুবিধাটা কি? আমাদের কোনো অসুবিধা নেই তো। তাহলে আদালতে আমরা শুধু এটাই বলছি যে একটা যেখানে একটা বৃহত্তম একটা কর্মসূচি, সেখানে একটা ক্ষুদ্র রাজনীতি করবে কেউ, করতেই পারে। কিন্তু আমাদের যেটা অ্যাপ্রিহেনশন ছিল, যেটা আমাদের ভয় আজকে দিনও আছে, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখেছি, আমার নিজে অভিজ্ঞতা, আমার জামতলাতে, কুলতুলিতে, দক্ষিণ তাহলে সেটা তারিখ পিছতে আপনি বলছেন কেন? তারিখ পিছতে কেন? আরে আমার কথাটা শুনুন, আরে আমার অভিজ্ঞতা সময় শুনুন, কথা বারবার টোকেন কেন আমাকে? আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, যখন এই প্রসাদী চাল আমরা যখন বিতরণ করছিলাম, অযোধ্যার যখন আমরা কর্মসূচি নিয়েছি, গ্রামে যখন ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় আমাদের উপর আক্রমণ করা হয়েছে। এই যে বলা হয়েছে ব্লকে ব্লকে কর্মসূচি নেওয়া, তার মানে কি টিএমসির গুন্ডা বাহিনীর রাস্তায় নামবে আর দেখবে হিন্দুরা যাতে সেই দিন আমাদের যে প্রদীপ প্রজ্বলনের যে কর্মসূচি আছে, জ্যোতি উজ্জ্বলনের যে কর্মসূচি আছে, বিভিন্ন যে ধর্মীয় কর্মকাণ্ডগুলো আছে, এগুলোতে হিন্দুরা না করতে পারে, সেই গুন্ডা বাহিনী না হবে না ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে, পঞ্চায়েতে। কারণ আমরা ভুক্তভোগী এর। আমাদের যখন প্রসাদী চাল বিতরণ, সেটা হচ্ছে যে বিজেপির প্রতিনিধি, আমি প্রথমে বিজেপির কথাই বলি, বিজেপির প্রতিনিধি অনেক জাতীয় ইস্যু টিস্যু কিসব বললেন। আচ্ছা, মণিপুর কি ভারতবর্ষের বাইরে? ওটা কি জাতীয় ব্যাপার নয়? যে মণিপুরে আজকে যা দাঙ্গা হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একবারও মণিপুর যেতে পারছেন না। 3.5 মিনিট সময় দিয়েছিলেন, গৌরব ভুল করা হচ্ছে। হ্যাঁ, 3.5 মিনিট সময় দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সে বটেই তো। উনি লাক্ষাদ্বীপে গিয়ে ছবি তুলতে পারেন আর মণিপুরে যেতে পারেন না। যাই হোক, কাশ্মীর কি ভারতের বাইরে? উনি তো বলেন যে কাশ্মীর আমাদের দেশের। উনি তো 370 বিলোপ করেছিলেন, বলেছিলেন কাশ্মীরে গণতন্ত্র ফিরে আসবে। আজকের দিন অবধি কাশ্মীরে ভোট ডিক্লেয়ার করতে পারেননি। কাশ্মীরের রাজনৈতিক নেতাদের ঘরবন্দি করে রেখেছেন, গৃহবন্দী করে রেখেছিলেন। কাশ্মীর কি ভারতবর্ষের বাইরে? এত জাতীয় কথাবার্তা বলছেন, এত রাম মন্দিরটা আমরা দেখুন, পরিষ্কার কথা, আমরা বামপন্থীরা আমরা মন্দির মসজিদের বিরোধী নই। আপনারা শুধু মন্দিরের বিরোধী, আপনারা একমাত্র মন্দিরের বিরোধী। আমি কিন্তু বলতে দেব না অঙ্কুরদা, আমি কিন্তু বলতে দেব না, আমি কিন্তু বলতে দেব না অঙ্কুরদা। আমার কথায় ডিস্টার্ব করলে আমি কিন্তু বলতে দেব না। পরিষ্কার কথা, আপনার ডিস্টার্ব হবে। আপনি তো আপনার কথা শুনেছি, ধর্মতলায় দাঁড়িয়ে আমি কথা শুনেছি, আমি তৃণমূলের কথাও শুনেছি। সেটা হচ্ছে যে আমরা মন্দির মসজিদের বিরোধী, আপনারা একমাত্র মন্দিরের আপনি দেখাতে পারবেন না বামফ্রন্টের সরকার যখন ছিল কোন নেতা মন্ত্রীকে, ভারতীয় জনতা পার্টির আমি পিছিয়ে অনুরোধ করব যেন সিপিএম এর গলাটা এয়ারে যায়।
আপনি দেখাতে পারবেন না বামপন্থীরা যখন সরকারে ছিল কোনো নেতা মন্ত্রীকে গিয়ে মন্দির ঝাঁট দিতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে, আপনি দেখাতে পারবেন না। রেজ্জাক বলে হজ করেছিল। আরে দাদা কি হচ্ছে, এয়ারে যাবে না গলাটা। সেটা হচ্ছে যে আপনি দেখাতে পারবেন না যে রেড রোডে গিয়ে ঈদের নামাজ পড়ছে হেজাব পরে, কেউকে দেখাতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলছিলেন, প্রদীপ্তদা বলছিলেন একটা ছবি টবি দেখালেন, সে দেখাতেই পারেন। আসলে প্রদীপ্তদারা চিরকালই অর্ধেকটা জানেন, অর্ধেক কথাবার্তা বলেন। 1-2 চুক্তির জন্য আমরা সরকার থেকে চলে আসিনি। আমরা সরকারকে বলেছিলাম যে মার্কিন স্ট্র্যাটেজিক পার্টনার হওয়া যাবে না, যদি হন তাহলে আমরা সরকার থেকে চলে আসব, সেই কথাই আমরা বলেছিলাম, আমরা চলে এসেছি। দ্বিতীয় কথা, সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা বললেন। সোমনাথ চট্টোপাধ্যায় জীবিতকালে কোনোদিন বামফ্রন্টের বা সিপিআইএম এর বিরোধী কোনো কথা বলেছেন বলে জানেন। ওনার ছেলে বা ওনার পরিবার কি বলেছেন সেটা দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় জীবনের শেষ দিন অবধি যে মতাদর্শে বিশ্বাস করতেন সেই মতাদর্শ নিয়েই আমরা চলছি। দ্বিতীয় কথা হচ্ছে তপন শিকদার বললেন, উনি বললেন না সত্যব্রত মুখোপাধ্যায়ের কথা, নদিয়া থেকে এমপি হয়েছিলেন তৃণমূলের সমর্থনে। উনি বললেন না যে এই হাওড়ার উপনির্বাচন, লোকসভার উপনির্বাচন, তথাগত রায়কে উইথড্র করা হয়েছিল, ওখানে জিতেছিলেন তৃণমূলের প্রসূন ব্যানার্জি। কেন 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 কি কারণে বিজেপি প্রার্থী পদ উইথড্র করেছিল ওখান থেকে? তার কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপি একে অপরের প্রতি একদম পরিপূরক। এখানে ধর্মীয় আস্ফালন চলছে, প্রতিযোগিতামূলক ধর্মীয় আস্ফালন। কে কত বড় ধর্ম প্রচারক। না আসলে কেরালায় বলতে হলে পশ্চিমবঙ্গ আসে, পশ্চিমবঙ্গ বলতে হলে কেরালায় আসে, সমস্যা হয় না। আমি বলছি কি, আমার সিপিএম এর কথা বলছি, তোমার কথা কেন বলবো? তুমি তো একজন সিপিএম এর মুখপাত্র, আমি তো তোমাকে কিছু বলতে পারি না। আমার কথা হচ্ছে উত্তর তৃণমূল অর্ধেক জানে কি অল্প জানে সেটা যে কেউ গুগল করে নিলে বুঝতে পারবে, আমার দরকার নেই। এবং সেখানে স্কলারি আর্টিকেল পাওয়া যাবে .gov.in, সেখান থেকেও দেখা যাবে, পিপলস ডেমোক্রেসিতেও লেখা আছে, সেটা একটু পড়ে নেবেন। এবার সেইখান থেকে মুশকিল যেটা হচ্ছে, রেড রোডের ছবি যদি দেখতে না পান তাহলে কেরালায় শবরীমালাতে 794 কোটি টাকা কে বাজেটে এনেছিল? আইজ্যাক নামের লোকটি। আইজ্যাক কে, কার অর্থমন্ত্রী ছিল? শবরীমালায় 794 কোটি টাকা কে বাজেটে রেখেছিল? ফলে যে গাঁজাখুরি গল্প বিজেপি দেয় তার যোগ্য সহায়তা করে সিপিএম, এবং সেই কারণেই ধীরে ধীরে 4%-এ নেমেছে। কারণ যে কোনোভাবে মমতাদির হাতটাকে নষ্ট করতে হবে, করে যে কোনোভাবে সিপিএমকে বিজেপিকে বাড়াও ভাই, আমার তাতে যায় আসে না, আমার বিধায়করা চলে যাক, আমার যায় আসে না, আমার সিপিএম এর অস্তিত্ব কোনোভাবে থাকুক বা না থাকুক, আমার মমতাদিকে হারাতে হবে। এই হচ্ছে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যাদের, তারা এই ধরনের কথা বলবে। বাকি সত্যতা জনগণের সামনে রয়েছে, আমার বলার দরকার। ভারতীয় জনতা পার্টিকে তাহলে কি সিপিএম সহযোগিতা করছে? ভারতীয় জনতা পার্টি কি মনে করে? ব্রেকের পর ফিরে এসে শুনবো বিজেপির মুখপাত্রের কাছ থেকে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো বিজেপি মুখপাত্রর কাছে। বিজেপি মুখপাত্রের কাছে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের অভিযোগ বামেদের সহায়তাতেই আপনাদের এ রাজ্যে বাড় বৃদ্ধি, যেখানে একটু আগেই বামেরা বলছিল যে আরএসএস কে এ রাজ্যে একটা সুবিধা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে তৃণমূল কংগ্রেসের ঠিক উল্টো অভিযোগ, নির্বাচনী রাজনীতিতে আপনাদের সহযোগিতা করছে বামেরা। কি বলবেন? এবার আমার শুধু একটু সহযোগ লাগবে আপনার, সেটা হচ্ছে আপনি সবগুলো প্রশ্ন একসাথে করে নিন, কারণ আমি বলতে শুনে আপনাকে নতুন নতুন প্রশ্ন যোগ করতে থাকেন। বলুন। আমি তাহলে হ্যাঁ আচ্ছা, আর আমি সত্যি কারোর মাঝখানে বলছি না, আশা করি কেউ বলবো না, আমি বলবো না কারোর মাঝখানে। আমাদের কথা খুব স্পষ্ট। দেখুন, পশ্চিমবাংলার মানুষ দীর্ঘদিন ধরে এখানে কংগ্রেসের রাজনীতি হয়েছে, এখানে বামপন্থী রাজনীতি, সিপিএম রাজনীতি হয়েছে, এখন তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের একটা রাজনীতি হচ্ছে, এক ধরনের রাজনীতি হচ্ছে। বাট পশ্চিমবাংলাতে সেই অর্থে কখনো আমরা একদম উগ্র হিন্দুবাদী রাজনীতি বা হিন্দুত্বের রাজনীতি বা বিজেপির রাজনীতি আমরা দেখিনি, পশ্চিমবাংলা দেখনি, মানুষ দেখেনি। কিন্তু সচরাচর গত 10 বছর, 12 বছর, 15 বছর, গত 15 বছরে এই যে আরএসএস বা ভারতীয় জনতা পার্টির যে উত্থান, এটার বাস্তব উত্থান। এখন টিএমসি বলছে সিপিএম এর ভোটাররা শিফট করেছে, সিপিএম প্রকারান্তরে বিজেপিকে নিয়ে এসছে, সিপিএম বলছে টিএমসি নিয়ে এসছে। কিন্তু আজকে যেটা বাস্তব সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকে প্রমুখ বিরোধী দল, 70টার মতো এমএলএ, আমাদের 18টা বিধায়ক। তো এই যে পলিটিক্যাল স্পেসটা তৈরি হয়েছে, সাংসদ, হ্যাঁ 70টা বিধায়ক এবং 18টি এমপি সাংসদ। তো সেই জন্য এই যে পলিটিক্যাল স্পেসটা তৈরি হয়েছে, এটা যদি আমরা একটু সিরিয়াস সমীক্ষা যদি করি তাহলে স্পষ্ট বোঝা যাবে, যেই পরিবারের, গ্রামের গরিব দুঃখী প্রান্তিক মানুষের যেই পরিবার একসময় সবসময় ইনকলাব জিন্দাবাদ বলেছে, সেই পরিবারেরই একটা ছেলে আজকে নতুন প্রজন্ম সে জয় শ্রীরাম বলছে। কেন যেই পরিবার, সেটাই কেন বলছে এটাই জানতে হবে। সেখানে আমরা বারবার দেখছি
কথাটা কটু হতে পারে, আপনার অপছন্দ হতে পারে সঞ্চালকের, বা আপনাদের চ্যানেল পলিসির বিরুদ্ধে হতে পারে, কিন্তু পশ্চিমবাংলায় সোচ্চার কমিটির রিপোর্ট বলছে সবচেয়ে বেশি সংখ্যালঘু এখানে পিছিয়ে পড়া পশ্চিমবাংলা, অর্থাৎ এক ধরনের তোষণের রাজনীতি হয়েছে, ভোট ব্যাংক পলিটিক্সের রাজনীতি মানে হয়েছে। আপনি বলছেন সিপিএম ও তোষণের রাজনীতি করেছে, একদমই তাই। তৃণমূল কংগ্রেসও তোষণের রাজনীতি সেই করেছে। জন্য হিন্দু সমাজের যে প্রতিকার, হিন্দু সমাজের যে আইডেন্টিটি ক্রাইসিস, পশ্চিমবাংলার হিন্দু সমাজ একটা তো কোনো একটা জায়গায় তার কথা বলতে হবে। যদি বিজন সেতুদের সাধুদের পুড়িয়ে মারা হয়, তালদিতে ক্যানিংয়ে 1996 যদি রাম সেবকদের, রাম ভক্তদের গুলি করে মারা হয়, দাড়িভিটে যদি বাংলার শিক্ষক চাওয়ার জন্য তাপস আর রাজেশকে যদি পুলিশের গুলি খেতে হয়, বাংলার শিক্ষক যদি উর্দুর শিক্ষক যদি পায় কোথাও কোনো ছাত্রছাত্রী, সরস্বতী পুজো যদি বন্ধ হয়, খালাজি মাতা যদি খাগড়াগড় কালিয়া, সেই কারণে আপনি বলছেন এটা shift হয়েছে। বেশ, তাহলে এটা তো হতে বাধ্য, বেশ এটা বেশ স্বাভাবিক। বেশ, আমি আসবো কংগ্রেসের কাছে। সাম্প্রতিক অতীতে এই মুহূর্তে তৃণমূলের জমানা, তার আগে 34 বছরের বাম জমানা, দুটি জমানাকেই বিজেপি আঙুল তুলে দেখাচ্ছে যে সংখ্যালঘু তোষণের জন্য পিছিয়ে পড়েছে হিন্দুরা, বা হিন্দুরা নিজেদের পিছিয়ে যাচ্ছি বলে মনে করছে। আপনি কি মনে করেন রাজ্যের এই অবস্থা? এখানে হিন্দু মুসলমান বলে কথা নয়। একটা গরিব ঘরের ছেলে মেয়ে, তার বাবা মাও চায় যে আমার ছেলে লেখাপড়া শিখে একটা বড় কিছু হোক। আর এই যে উত্থান বলছেন বিজেপির, না, এটা উত্থান কিছু নয়। আগে বিজেপির এত পয়সা ছিল না, পশ্চিমবঙ্গের ইউনিটের কথা বলছি। এখন কোটি কোটি টাকা আসছে, সে টাকাটা খরচা করছে, সেটা নিয়ে আবার ঝগড়া। এখন 3টে গ্রুপে ভাগ। এখানে একটা আছে ওদের দিলীপবাবুর গ্রুপ, দিলীপবাবু, আর একটা আছে প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার গ্রুপ, আর একটা অমিতাভ চক্রবর্তী, ওদের ওজিএস। এই 3টে গ্রুপে ভাগ। ওজিএসের চালাটা আবার মারছে ওদের যারা রান্না করে খাওয়া, এটা হয় সব জায়গায়। ওনার বাড়িতে যে রুবির সামনে যে বাড়িতে ফ্ল্যাটে থাকে, ওখানেও মারামারি হয়েছে, আবার 5-6 নম্বরেও মারামারি হয়েছে, মুখ ফাটিয়ে দিয়েছে। এখন এগুলো তো আচ্ছা, যে জগন্নাথ বাবু, তিনি ওদের জিএস, তিনি তো মমতা ব্যানার্জির কাছের লোক ছিল। তার ছেলের মুখে পাতে কে যায়নি? মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম থেকে তৃণমূলের সব গুচ্ছ নেতা। তেনার কী কারণে গুসা হয়েছে জানি না, হয়তো অমিত শাহ বা মোদি বলেছে তোমাকে মাসে 5 কোটি দেবো, চলে এসে এখন এখানে বড় বড় কথা বলছে, টক শোতে আসছে দেখছি। কিন্তু এগুলো তো আমাকে শুনিয়ে লাভ নেই। আর টাকা থাকলে পরে সব রাজনৈতিক দলে উত্থান হওয়া যায়, টাকা না থাকলে কোনো রাজনৈতিক দলে উত্থান হয় না। আদর্শ কী আছে বিজেপির? বিজেপির সেই আগের আদর্শ আছে নাকি? ওরা কোনো আদর্শ নিয়ে চলে না। এখন ওরা দুজন লোকের আদর্শে চলে, যে তারা অন্য কারোর আদর্শে চলে না, যেটা হলো গিয়ে আদানি আম্বানি, ওদের কোথায় লাভ হবে বা লোকসান হবে সেইটা দেখার জন্য বিজেপি সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আর এই লাক্ষাদ্বীপ নিয়ে, মিনিকয় নিয়ে একটা কথা হচ্ছে, কেন হচ্ছে? মণিপুরের গণ্ডগোল কেন হচ্ছে? লিথুয়ানিয়ামের এত ভান্ডার, এখন সবচেয়ে কস্টলি ওখানে মিনারেলস পাওয়া গেছে, তো এগুলোর জন্য হচ্ছে। তো সোজা কথাগুলো সোজাভাবে বলতে গেলে বিজেপির আটকায়, বিজেপি ভয় পায়। বেশ, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংহতি মিছিল, সেই সংহতি মিছিলের আলোচনায় আবারও আমরা ফিরে আসব, যেখানে আগামী 22শে জানুয়ারি মুখ্যমন্ত্রী সেদিন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে পার্ক সার্কাস ময়দানে ফিরে আসবেন। সেখানে একটি জনসভা হবে এবং এই রাস্তায় পথিমধ্যে বিভিন্ন ধর্মীয় যে সমস্ত স্থান রয়েছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী। এবং এই সংহতি মিছিলকে কিন্তু কটাক্ষ করেছেন বামেরা। আমি একটা বিষয় গৌরবের কাছে জানতে চাইবো যে এই সংহতি মিছিলকে কার্যত সাম্প্রদায়িক মিছিলই বলা হচ্ছে আপনাদের পক্ষ থেকে, কেন? মানে এই মিছিলে আপনারাও তো সংহতি মিছিল করেন, সেখানে আপনাদের মিছিলে এমনকি বিবেকানন্দের ছবিও ছিল, সেই মিছিল আপনারাও করেছেন, তাহলে এই মিছিলের সঙ্গে আপনাদের মিছিলের পার্থক্য কোথায় দেখছেন? প্রথম কথা হচ্ছে, আমরা সংহতি মিছিল করি দেশ বাঁচানোর জন্য। আমরা সংহতি মিছিল করি দেশের সংবিধান, যেভাবে দেশের সংবিধানকে ভেঙে দেওয়া হচ্ছে, তার যে ধারাগুলো, মানুষের যে অধিকার, দেশের মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে খর্ব করা হচ্ছে, তার জন্য মানুষকে সংগঠিত করবার জন্য সংহতি মিছিল করি। আমরা মিছিল করব 23শে জানুয়ারি সকালবেলা, নেতাজির জন্মদিন। আমরা বা দেশের সংবিধানের প্রস্তাবনা পাঠ করব 26শে জানুয়ারি সকালবেলা। আমরা গান্ধীর মৃত্যুদিন যেদিনকে 30শে জানুয়ারি আমরা বেলেঘাটায় যাব, গান্ধী আশ্রমের ওখানে গান্ধীকে সম্মান জানাতে। একটা মন্দির, তাকে ঘিরে ধর্মীয় যে আস্ফালন, প্রতিযোগিতামূলক ধর্মীয় আস্ফালন, তার যে বিষয়, সেই বিষয়ের বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।
এখানে মুখ্যমন্ত্রী উনি কালীঘাট মন্দিরে যাবেন, উনি মসজিদে যাবেন, উনি গুরুদুয়ারাতে যাবেন, এগুলোর মানেটা কি? তার মানে হচ্ছে যে কে বড় হচ্ছে যে ধর্মীয় মানে প্রচারক, এটাই হচ্ছে প্রমাণ হচ্ছে। ওখানে মোদিও তাই করছেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই করছেন। এই জন্য আমরা বলছি যে এই সংহতি মিছিলের মানেটা কি। আর আমি শুনি ব্যাখ্যাটা শুনি তৃণমূলের কাছ থেকে। এই সংহতি মিছিলের ব্যাখ্যা যেটা ও প্রথমে করলো সেটাই ছিল। এখন ওদের বেলায় সেটা হয়ে যায় ভাত, আমাদের বেলায় হয়ে যায় খুঁত। মুশকিলটা হচ্ছে এইটা। এখন সিপিএম যদি কেরালায় শবরীমালার বিশেষ মন্দিরের ব্যবস্থাপনার জন্য 796 কোটির কাছাকাছি খরচা করে বাজেটে, সরকারি বাজেটে 2019 সালে মার্চ মাসে, ফেব্রুয়ারিতে অ্যাকচুয়ালি বাজেট হয়েছে, সেটা ওদের কাছে হয় সংহতি রক্ষা। আর আমরা যদি এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের আমলে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার করে দিই, সেটা হয়ে যায় সফট হিন্দুত্ব। সিপিএম যদি কেরালায় বা এইখানে বিশেষ ভূমিকা নেয় কোনো জাতপাতের উত্থানের জন্য, ধরুন এখন হিন্দু মুসলিম তো আপনি জানেন ভারতে বড় জাতপাতের বিভাজনও আছে, এবং সেই জাতপাতের বিভাজনের একটা অন্যতম মাধ্যম এখানে সিএএ হয়েছিল, সেটা আমাদের সবার মনে আছে। সেই সিএএ যাদেরকে নিয়ে, মতুয়াদের নিয়ে, সেই মতুয়াদের প্রথম বিশেষ রিসার্চ সেন্টার করেছিল সিপিআইএম রাজারহাট নিউ টাউন 2009 সালে সম্ভবত। তাহলে সেটা হয়ে যায় সেই পার্টির সেই মানুষদের ইনক্লুসিভিটি, অন্তর্ভুক্তি। আমরা করলে হয়ে যায় তোষণ। এই যে ন্যারেটিভটা সিপিএম সেট করতে পারে, সেই সিপিএম এর জায়গাটা পড়াশোনা হবে, আমি তো সেটাই বলছি, সম্প্রদায়কে নিয়ে আলোচনা হবে, হজ কমিটি নিয়ে, সেটা নিয়ে তো রাজনীতি হয় না। এবার আমি বলে দিই, ঠিক আছে, রাজনীতি হয় না, রাজনীতি কেন হচ্ছে? বেশ, বুঝতে পারলাম। আমি দুজনের অবস্থানটা দর্শকদের সামনে রাখতে চেয়েছিলাম। আমি আসবো একবার বিজেপির কাছে। বিজেপির কাছে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি যেটা করছে, বিজেপির রাজনীতি হলো যে উন্নয়ন করতে পারেনি তারা, সেই ব্যর্থতা থেকে তার অভিমুখটা ঘোরানোর জন্য ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনার উত্তর শুনতে চাইব। এটা অনেক পুরনো অভিযোগ, এটা বারবার করা হয়েছে। যেই জায়গাটা বামপন্থী বন্ধু আমার যেটা ভুল করে ফেলছেন সেটা হচ্ছে যে রাম মন্দির, তৃণমূলের অভিযোগ, কুণাল ঘোষ বলেছেন। হ্যাঁ ঠিক আছে, এটা পুরনো অভিযোগ, এর বারবার হয়। কারণ এরা বলেছিল অযোধ্যা ওখানে মন্দির না করে ওখানে হাসপাতাল করা হোক, ওখানে লাইব্রেরি করা ইত্যাদি প্রভৃতির কথা বলা হয়েছে। আমাদের শুধু একটাই কথা, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় বিশেষ করে সারাটা জীবন 47 সাল থেকে 50-51 সাল থেকে পশ্চিমবাংলাতে শুধু ভাত দে রাজনীতি হয়েছে, রুটি কাপড়া মাকানের রাজনীতি হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি হয়েছে। তারপরে পশ্চিমবাংলা কি পেয়েছে? শিল্প পেয়েছে, রোজগার পেয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি পেয়েছে। দে গঙ্গা ননেখালি থেকে শুরু করে কত যে হিন্দু নিধন, এখানে ধ্বংসলীলা হিন্দুদের এখানে চলেছে। এখানে সবসময় হিন্দু বিরোধী রাজনীতিটা প্রয়োজন বলে এখানে না, শুধু প্রয়োজন শুধু না, আমি তো একটা কথা বলতে চাই, যেটা একটা ভুল করেছেন উনি, সেটা হচ্ছে এটা ধর্মীয় উস্কানি বা মন্দির ভিত্তিক একটা ধর্মীয় রাজনীতি, সেটা নয়। অযোধ্যায় রামলাল্লার মন্দিরটা হচ্ছে জাতীয় উত্থান। আমি বারবার বলার চেষ্টা করছি, রাষ্ট্রের প্রতি আমি একটা কথা সুবিধা হবে না, আমি শেষ করে দিই, এক সেকেন্ড। আমরা জানি পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া, সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া, কিন্তু ইন্দোনেশিয়ার প্রাণ পুরুষ হচ্ছে রাম, ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীক হচ্ছে রাম। ইন্দোনেশিয়া যেভাবে রাম ভারতবর্ষের প্রাণ পুরুষ হচ্ছে রাম। দেবাশিস, একটা প্রশ্ন আপনার কাছে রাখছি, খুব ভালো কথা, ধর্ম নিয়ে আপনাদের যে অবস্থান রয়েছে সেটা থাকতেই পারে, তার পাশাপাশি কর্মের বিষয়টা বারংবার প্রধানমন্ত্রী নিজে বলে থাকেন। আমি একটা তথ্য দিই আপনাকে, সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট জানাচ্ছে গত 5টি আর্থিক বছরে 1 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ কাজ না হওয়ায় সারেন্ডার করা হয়েছে এগ্রিকালচার সেক্টরে, এবং সবকা সাথে সরকার মানে কৃষি বিকাশের পথে হাঁটতে পারলো না। দেখুন, এবং কৃষির যে বাজেটটা সেটা 4.4% থেকে 2.5%। একদম ঠিক আছে। আপনারা যদি ফিগার আমরা ধরি, আংশিক ফিগার ধরলে একটা পিকচার হবে, যদি সামগ্রিক ধরলে আরেকটা হবে। এবং আমরা জানি 100টার মতন মেডিকেল কলেজের জায়গায় এখন 300টা মেডিকেল কলেজ আছে, 20টা আইআইটির জায়গায় এখন 30টার উপর 40টা আইআইটি আছে। আমার ফিগারগুলো নেই আমার কাছে, কিন্তু আমরা জানি 4 কোটি আইটি রিটার্নের জায়গায় আজকে 7.5 কোটি আইটি রিটার্ন হচ্ছে। আরেকটা বিষয় আমরা জানি আইটি ডিপার্টমেন্ট, একটা দিক বললে তো আমি একটা দিক বলে আপনার একটা দিক বলে নি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পরিসংখ্যান অনুসারে 4 লাখ রুপিস অ্যানুয়াল একটা গড়ে অ্যাভারেজ ইনকাম ছিল। আজকে যে 7.5 কোটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয়েছে, 13 লাখ অ্যানুয়াল
ইনকাম বাবা, খুব ভালো, খুব ভালো। আমাদের দেশে ঋণের যে পরিমাণ, ভারতীয় সরকারের ঋণের পরিমাণ দেশের জিডিপি ছাড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে কি আলোকপাত করবেন? বিভিন্ন দেশের জায়গায় জিডিপি ছাড়িয়ে গেছে, ঋণের পরিমাণ আলোকপাত করবেন? আলোকপাত করবেন? বিভিন্ন জায়গায় এতটা বলার বিভিন্ন সুযোগ জায়গায়- দিয়েছি, না, আমি আপনাকে বলছি, সুযোগ আমি দিয়েছি, বলছি। আপনি বিভিন্ন- বলার সুযোগ পেয়েছেন। আসি গৌরবের কাছে। আপনি যে হিসাবটা দিলেন আমি তার সঙ্গে যোগ করছি। 47 সালের পর থেকে 2024 সাল শুরু হয়েছে, দেশে ভুকা মানুষের সংখ্যা বাড়ছে। এই না, এটা- 14 সালের পর এটা থেকে জার্মানির 2024 সাল একটা- অবধি এটা কেন? জার্মানির- এটা কি এটা জাতীয় আপনার ইস্যু হাঙ্গারি নয়? index, এটা দেশে জার্মানির একটা 47 সালের পরিসংখ্যান, পর যেটা এই মোদির সম্পাদিত আমলে নয়। দেশে বেকারত্ব না, 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 বেড়েছে। না, না, না। এটা এই- জাতীয় না, 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 জাতীয় না। ইস্যু নয়। এই হাঙ্গারি এই- ইন্ডেক্সটা ভুয়ো figure। আমি শুনুন আমরা না, দাবি নিয়ে তাহলে- বলছি। আরে ভুয়ো ওয়েন্টার figure টা আপনি ওয়েন্টার- IMF কে গিয়ে বলুন, ওয়েন্টার আমাদের একটা বলে কোন লাভ নেই। জার্মান সংস্থা, আপনি- এটা ভুয়ো figure। আপনি IMF এটা কে গিয়ে UNDP বলুন। figure নয়, আপনাদের World Bank বিরুদ্ধে এর figure কথা নয়, বললে UN সেটা ভুয়ো। figure নয়, আপনাদের এটা বিরুদ্ধে university- কথা বললে এটা সেটা Harvard ভুয়ো। আমি আপনাকে জানি কোনো রাখি, university figure আপনাকে নয়। আমি জানি রাখি, না, না, না। দেশের জিডিপি এই মুহূর্তে তার থেকে দেশের জিডিপি যেটা 3.18 লাখ ক্রোর রুপিস, সেটাকেও ছাড়িয়ে গেছে দেশের ঋণ। আপনারা জানেন কি অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের কত প্রধানমন্ত্রীর দেনা আছে? বেড়ানোর খরচ সরকারের কত বাড়ছে। দেনা আছে? একটা প্রধানমন্ত্রীর মাইন্ড দেবে না। বেড়ানোর খরচ আমি বাড়ছে। একটু কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা শুনবো। আমি এর শুনি, মার্কিন যুক্তরাষ্ট্রের দেনার বিষয়ে বলছেন দেবাশিস চৌধুরী, শুনি আপনার বক্তব্য। আমি একটা ছোট্ট কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। আমরা এখানে রাম মন্দির নিয়ে আলোচনা করছি। রাম মন্দির ওখানে ছিল, আমি নিজে গিয়ে দেখে এসেছি। এখন ডেকোরেশন হচ্ছে, ডেকোরেশন করে একটা মন্দির তৈরি হচ্ছে। যারা রামকে ভালোবাসে তারা ওই মন্দিরেও গেছে, ওই মন্দিরেও পুজো দিয়েছে, এই মন্দিরেও যাবে। তাই নিয়ে এত হাইপ তোলার কি আছে? না, চারদিকে না, একদম ঠিক। এক- মানে মন্দির ওখানে ছিল, চিরকাল ছিল, ঠিক ঠিকই বলেছেন। এই 500 বছর ধরে মন্দির ছিল। 2 নম্বর কথা আমি বলছি, ঠিকই বলেছেন। আপনারা এই 500 রাম মন্দির বছর ধরে নিয়ে ওখানে দু মন্দির তিনটে ছিল। সাধুবাদ জানাচ্ছি কংগ্রেসের প্রতি। খুব একটা বড় ইস্যু কিন্তু আপনারা বাদ হয়ে যাচ্ছে। বলুন। আপনি দেখেছেন কতগুলো মানে এনজিও বা ব্যাপটিস্ট মিশন চার্চ নর্থ ইন্ডিয়া এরকম মতো যারা রিসার্চ করে মানে পৃথিবীকে কিছু দেয়, শুধু ভারতবর্ষকে নয়, তাদের সব ফরেন ফান্ড না, না, নামটা করুন না, রাজীব গান্ধী ফাউন্ডেশন বলুন না। বন্ধ করে আপনাদের দিল। টাকা বন্ধ করেছে রাজীব আরে গান্ধী মশাই, ফাউন্ডেশন। চুপ করুন তো। রাজীব গান্ধী ফাউন্ডেশন টাকা বন্ধ আরে করেছে। প্রফেসর রে বাবা ওগো। না, না, আপনি বলুন না, রাজীব গান্ধী ফাউন্ডেশন টাকা বন্ধ শোনা করেছে। ধৈর্য রাখুন, শোনা ধৈর্য নাম নিতে রাখুন, পারছেন শোনা না। ধৈর্য আপনি রাখুন, বলুন। শোনা ধৈর্য রাখুন। রাজীব গান্ধী ফাউন্ডেশনের চুপ টাকা করে বন্ধ কথা করেছে। বলো। শোনার ধৈর্য রাখুন, শোনার ধৈর্য রাজীব রাখুন। গান্ধী শোনার ফাউন্ডেশনের ধৈর্য রাখুন। চাইনিজ আমরা ছোট কমিউনিস্ট বিজ্ঞাপনী পার্টির বিরতিতে সাথে- যাবো। বিজ্ঞাপনী রাজীব গান্ধী বিরতিতে যাবো, ফাউন্ডেশনের- দর্শকদের কাছ থেকে রাজীব একটা গান্ধী একটা ফাউন্ডেশনের ফিরে আসছি। চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে চুক্তি এই যে হয়েছে। টোটাল যে আমাদের যা হয়েছে আর কি 7,000 কোটি টাকা এখানকার পশ্চিমবঙ্গের খাদ্যে যে টাকা দিত সেটা বন্ধ করে দিল। কেন না মোদির ছবি ওই বস্তায় কেন থাকবে? থাকে না কেন? আরে না, বস্তায় না, থাকে না, এটা নিয়ে কি আলোচনার ব্যাপার নয়? এই যে কৃষকগুলো তো আর চাল বেচতে পারবে না, এগুলো কি ছেলে খারাপ পেয়েছে নাকি? রাম রাম করে সব আসল জিনিস থেকে ঘুরিয়ে দেবে অন্য কথা, এ চলতে পারে না। রাম মানে রাম, না, রাম আপনি তো আমার বললেন আমার তো ভগবান, এবং ভগবান গেরুয়া আমার রং রং করা করা, আমার হয়েছে, হৃদয় আছে। কিন্তু অনেকগুলো অভিযোগ উঠেছে। আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। 22শে জানুয়ারি রামলালা প্রতিষ্ঠার দিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস? প্রদীপ্ত মুখোপাধ্যায়। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনের জন্য বারংবার ছুটির অ্যাপিল করেছি, পাইনি এখনো। কারণ নেতাজি বলেছিলেন না যে ওই গেরুয়া বসনধারীদের হইতে সাবধান, বলে স্বাভাবিক, এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, দিক, আমাদের তাতে অসুবিধা নেই। আমাদের অসুবিধা এইখানে যে আমাদের 20 লক্ষ শ্রমিককে কাজ করিয়ে 22 লক্ষ শ্রমিককে কাজ করিয়ে তাদের টাকাটা কেন দিচ্ছে না? আমাদের সমস্যা এখানে যে যাদের বলেছিল 2022 সালের মধ্যে বাড়ির মাথায় ছাদ দিয়ে দেবে, 2018 সালের জায়গা তাদের কেন বাড়ির মাথায় ছাদ হলো না? আমাদের অসুবিধা এখানে যে বারংবার আমাদেরকে যে রুটি কাপড়া মাখানের আমরা রাজনীতি করছি, সেখানে আমাদের চোর চোর বলা হচ্ছে, কিন্তু 13 সাল থেকে চড়া মামলার মদন মিত্র দোষী কি দোষী আমরা জানতে পারলাম না। আমরা জানতে পারলাম না সুব্রত মুখার্জি মারা গেছে, সে দোষী কি দোষী নয়। আমরা জানতে পারলাম না সুলতান আহমেদ দোষী কি দোষী নয়, তাপস পাল দোষী কি দোষী নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায় দোষী কি দোষী নয়। ফলে আমরা দেখতে পাচ্ছি একদিকে সেন্ট্রাল এজেন্সি দিয়ে আমাদের যে বিরোধী রাজনীতির স্বর সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দ্বিখণ্ডিত করা হচ্ছে। অন্যদিকে ধর্মের জিগির তুলে মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা প্রয়াস হচ্ছে, যেটা কিন্তু ইন্ডিয়া জোটের যে ভবিষ্যৎ আছে সেখান থেকেই আটকে যাবে। কংগ্রেসের কাছে আসবো। সেদিন যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধ দিবস, এছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, যে এই যে বিজেপি শাসিত রাজ্যগুলো স্কুল কলেজে বন্ধ রেখে দিয়েছে। কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত? আসলে ওরা এটা অ্যাডভার্টাইজমেন্ট করছে, বিজ্ঞাপন, Exactly. বিজ্ঞাপনের মোড়ক চাই, তো সে মোড়কটা এরকম করে যাচ্ছে, তাতে সব কিছু যেন মোদির কৃতিত্ব এই ভাবটা দেখানো যাইছে।
আসলে এটা মোদির কৃতিত্ব ওই নয়। দীনদান কবিতাটা, হ্যাঁ? দীনদান কবিতাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারে স্থাপিয়েছ জগতের দেবতার আসলে Exactly. উনি বুঝতে পারছেন না, উনি সাধারণ যে ভারতবাসী, আপমার ভারতবাসী, তারা রামকে কেউ অশ্রদ্ধা করে না, প্রত্যেকে শ্রদ্ধা করে, ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাদের চেয়ে বেশি ভালোবাসি দেখাবার জন্য এইসব গিমিক করার দরকার আছে। উনি ছুটি দিলেও রাম, উনি ছুটি না দিলেও রাম। রাম আমাদের ভারতবর্ষের রাম। এখানে এগুলো উনি ছুটি দেওয়া না দেওয়ার কি মানে আছে? এগুলো কেন ভোটের জন্য এগুলো কেন করছেন? আবার 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 এই ভোটের জন্য এই জিনিসগুলো করার কোনো মানে আছে? একটা বাচ্চা বুঝতে পারছে, সে তাও আপনি করে তোমার কথার যাচ্ছেন। জাস্টিফিকেশন, এটা অপমান, রামকে অপমান করবেন না। দেখি আমি দেখি, নরেন্দ্র মোদীকে CPM এর বলছি কাছে আপনি আসবো। রামকে অপমান করবেন না। যে কথা বলছেন রামের থেকেও তৃণমূল মোদি বড়। কংগ্রেসের মুখপাত্র, যে সে মন্দিরে দেব নাই, দীনদান কবিতার কথা। আজকে স্কুল কলেজ বন্ধ এবং সরকারি কর্মচারীদেরও অর্ধদিবস ছুটি, কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? আমি রবীন্দ্রনাথের 5টা লাইন ধার করব। শিওর। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারা দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। বিজেপির অবস্থা আমার এই রবীন্দ্রনাথের এই 5 লাইনের মধ্যে দিয়ে আমার বক্তব্য পরিষ্কার। আর ছুটির কথা, এখানে তো ওই জামাই ষষ্ঠীতেও ছুটি দেওয়া হয়, তা ওখানে দিয়েছে রামের মন্দির স্থাপনের জন্য ছুটি দিয়েছে। সুতরাং আপনি দেখবেন মোরাল অফ দ্য স্টোরি সেম, তৃণমূল এবং বিজেপি তাদের রাজনীতি এক। আমরা বলছি যে ওই দিন পশ্চিমবাংলার মানুষ সজাগ, সম্প্রীতি বজায় রাখবেন, কারণ সিঁদুরে মেঘ দেখলে ডরায়। কারণ এরা আমরা আগেও দেখেছি 92 সালের বাবরি মসজিদ ভাঙার পর সারা দেশ জুড়ে কি অশান্তির আবহাওয়া তৈরি হয়েছিল। আমরা বলছি যে মানুষ সজাগ থাকুন, সতর্ক থাকুন এবং সম্প্রীতির সঙ্গে থাকুন, এই আমাদের কথা। অর্থাৎ আপনারা সম্প্রীতির সঙ্গে থাকুন মানে মমতা বন্দ্যোপাধ্যায় না, সঙ্গে একদমই না, থাকতে বলছেন? একদমই না। মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঠিক করুন উনি কোন দিকে থাকবেন। উনি সংসেজে থাকবেন না মমতা সংগতি বন্দ্যোপাধ্যায় জানাবেন? যা ঠিক করছেন ঠিক আছে? সেটাই সবাই ঠিক উনি করছে। সংসাজবেন না সংগতি জানাবেন, আগে আমি ওটা একটা ঠিক বিষয় করুন। জানতে চাই প্রদীপ্তর কাছে, এই যে জামাই ষষ্ঠীর ছুটি দেওয়ার একটা উদাহরণ তুললেন, তার একটা উত্তর চাই। আমরা না যেটা করি সাস্টেনেন্সের জন্য করি, আমরা হঠাৎ করে গিমিক করে দিই না। আমরা যেটা করেছি নিড অফ দ্য আওয়ার করেছি। দেখো পলিটিক্সের একটা ডেফিনেশন আছে, জামাই ষষ্ঠীতে অথরিয়েটিভ ছুটি অ্যালোকেশন দেওয়া অফ দ্য একটা ভ্যালু। politics-এর কি দিক? অথরিয়েটিভ, ওটার সঙ্গে যে সাইকোলজি মায়েদের আছে, তোমার বিয়ে হয়েছে কিনা জানি না, তোমার শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞেস করবে। অথরিয়েটিভ অ্যালোকেশন অফ দ্য ভ্যালুস বলে ব্যাপার আছে। সমাজ থেকে যে চাহিদাগুলো উঠে আসে না, তার ভিত্তিতেই তৈরি হয়। তাহলে 2005 সালে ওই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তৈরি হতো না। আমি আসবো বিজেপি মুখপাত্রের কাছে। একটা কথা বলো, এই জামাই ষষ্ঠীর ছুটি যদি নাও দিত, তাহলেও মোটামুটি অফিসগুলোতে কেউ লোক যেত না। 100-র মধ্যে 20 জন যেত, 80 জন কিন্তু ছুটি নিয়ে বা অফিসে সই করে পালিয়ে যেত। এইটা ছুটি দিয়ে সেটাই বলছি, নিড অফ দ্য আওয়ার। আসবো আসবো বিজেপি মুখপাত্রের কাছে। এই যে আপনি শুনলেন আপনাদের অর্ধদিবস ছুটি এবং স্কুল কলেজের ছুটি, এটা কি খুব প্রয়োজন ছিল? দেখুন, আমি একজনের করে উত্তর দিয়ে হ্যাঁ হ্যাঁ, শেষে নিশ্চয়ই বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার প্রদীপ্ত ভাই আমার বললো যে কে দোষী এখনো কেউ জানে না, কে দোষী কে পুরো নাম ফিস্তি করলো না, চোর চোর চেঁচাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ জানে কে দোষী কে চোর, পশ্চিমবঙ্গের মানুষ জানে। তো সেই জন্য এইসব সবাই জানে কে চোর কে দোষী। তারপরে আমাদের কংগ্রেসের দাদা বলছেন যে এরকম রামকে সবাই ভালোবাসে, কে বড় রাম ছোট রাম ইত্যাদি। সবাইকে সবার স্মরণে আসা উচিত যে প্রথম ওখানে বাবরি ঢাঁচাতে প্রথম পুজো রাজীব গান্ধীজি নিজে করেছিলেন। ওখানে যে বন্ধ ছিল তালাটা উনি খুলে, রাজীব গান্ধীজি খুলেছিলেন তালাটা। তো সেই জন্য আমরা কংগ্রেসকে সাধুবাদ জানাই। কংগ্রেসকে তো আমরা নিমন্ত্রণ করা হয়েছে যে সবাই আসো ওখানে অযোধ্যাতে মন্দিরে আসো। হ্যাঁ সত্যি তো, উনি ঠিকই বলেছেন, সবসময় রাম মন্দির ওখানে ছিল। আর যেটা ভুল আমাদের কমিউনিস্ট ভাইরা যেটা বারবার এই ভুলটা করছে, ওরা রামকে সংকীর্ণভাবে সরুভাবে দেখছে। রাম জাতির প্রাণ পুরুষ। না, আপনি রবীন্দ্রনাথকে বলুন তাহলে ভুল। আপনি বলুন রবীন্দ্রনাথকে ভুল না, আপনি বলুন, আপনি বলুন রবীন্দ্রনাথ যে কথাটা বলেছেন, আমি 5 লাইন যে পড়লাম পুরোটা পড়িনি, আপনি বলুন ওটা ভুল। আপনি বলুন আগে বলুন না, আপনি আগে বলুন যে রবীন্দ্রনাথ ভুল। আপনি আউট অফ কন্টেক্সট কেন বলছেন? আপনি বলুন না রবীন্দ্রনাথ ভুল, আপনি বলুন। রবীন্দ্রনাথ কি আরএসএস কে বলেছে? না আপনি বলুন না। রবীন্দ্রনাথ আপনাদের আরে বলেছে, রবীন্দ্রনাথ আপনারা সাধুদের হত্যা করেছেন, আপনারা কৃষক মজদুরদের সাথে রাজনীতি করে কৃষক মজদুর শেষ করেছেন। বলুন যে রবীন্দ্রনাথ ভুল, আপনারা হিন্দু বিরোধী, আপনারা মুসলমানপন্থী, আপনি বলুন। আপনারা মোহাম্মদ সেলিমকে জেলে সেক্রেটারি করেছেন, আপনারা হিন্দু বিরোধী, আপনারা ধর্ম বিরোধী, আপনাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়েছে, আপনাদের কমরেডরা গরুর মাংস খায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়েছে, মোহাম্মদ সেলিম শিয়ালের মাংস খাবে, মোহাম্মদ সেলিম পর খাবে, আপনি খাওয়াতে পারবেন, মোহাম্মদ সেলিম পর খাবে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়েছে, কমিউনিস্টরা হিন্দু বিরোধী। শুনলাম আমরা এবার আমি শেষ করবো। আলোচনা। না না, আমার কথা বলতে দেওয়া হয়নি, আমি একটা কথা বলে শেষ করব।
আপনারা রাম বিরোধী দল কমিউনিস্টরা, সেই জন্য হিন্দু বিরোধী আপনারা কার সেবকদের, রাম ভক্তদের খুন করেছেন, হত্যা করেছেন। আপনারা হিন্দু বিরোধী দল। আপনারা মনে করছেন এই অর্ধদিবস ছুটির প্রয়োজন ছিল বলে, এই অর্ধদিবস ছুটির প্রয়োজন ছিল বলে একদমই তাই, মনে করছে একদমই। ভারতীয় জনতা পার্টি। বলেছে নিড অফ দি আওয়ার, ওই একই লজিকে যেরকম এরা এই যে ছুটি দিয়েছে আমরা ছুটি দিয়েছি। অর্ধদিবস ছুটি 2:30-এর পর থেকে আবার সেই কাজকর্ম হবে, সেই কথাটা যেটা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তার যৌক্তিকতা আছে কিনা, এবং যে কথা বললেন রবি ঠাকুরের বক্তব্য উল্লেখ করে যে এখন মন্দিরে ভক্তেরা রয়েছে, মানে সেই ভক্তের নতুন সাজ হয়েছে, আবার কেউ বলছেন আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। হ্যাঁ, মানে এই সমস্যাটা আদতে সেই রাজদম্ভে পূর্ণ কিনা এই আগামী দিনের এই 22শে জানুয়ারির রাম রাজ্যের সেই পুনর্স্থাপন হলো, তোমাদের রাম রাজ্য শুরু হলো, রাম রাজ্য করবে না। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন দেবাশিস চৌধুরী, প্রদীপ্ত মুখোপাধ্যায়, অশোক সরকার, গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের আলোচনা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।